প্রথম যদি শুরু করি সেটা অনেক আগের কথা। 2007-এ আমি প্রথম শুরু করেছি। তখন আমরা নকিয়ার ফিচার ফোন বিক্রি করতাম। সো আই ওয়াজ ইন সেলস। যখন 2010-12 দিকে আসলো, তখন আসলে স্মার্টফোনের ইন্ট্রোডাকশনটা আসলে বাংলাদেশে হয়েছে। একটা জায়গা ছিল যেখানে আমরা আসলে ফিচার ফোন, দেন একটা হচ্ছে টাচ ফোন, তারপর হচ্ছে স্মার্টফোন। সো এই তিনটা ফেজে গিয়ে আসলে স্মার্টফোনের পিওর এন্ট্রিটা হয়েছে। আই গেস 2012-13 এর দিকে স্মার্টফোন বাংলাদেশে আসলে একদম অফিসিয়ালি শুরু করে। মোবাইল ম্যানুফ্যাকচারিং বাংলাদেশের একটি গ্রোয়িং ইন্ডাস্ট্রি। বেশ কিছু লোকাল এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সমন্বয়ে মাত্র কয়েক বছর আগেই এই ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়েছে এবং ইতোমধ্যে 14টি লোকাল ব্র্যান্ড ও দেশীয় ম্যানুফ্যাকচারারদের সাথে জয়েন্ট ভেঞ্চারে বেশ কয়েকটি ফরেন ব্র্যান্ড মোবাইল ম্যানুফ্যাকচারিংয়ের লাইসেন্স পেয়েছে। বাংলাদেশে 2020-21 অর্থ বছরে 4 কোটির বেশি হ্যান্ডসেট ম্যানুফ্যাকচার ও ইম্পোর্ট করা হয়েছিল, যার মধ্যে 63% বা 2.5 কোটির বেশি হ্যান্ডসেট দেশে অ্যাসেম্বল কিংবা ম্যানুফ্যাকচার করা হয়েছে। একসময় বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেট মার্কেটের পুরোটাই যেখানে সম্পূর্ণ আমদানি নির্ভর ছিল, সেখানে বর্তমানে বেশ কিছু ব্র্যান্ড লোকাল চাহিদা মিটিয়ে অলরেডি এক্সপোর্টও করতে শুরু করেছে। মূলত মোবাইল ফোন অ্যাসেম্বল করার মাধ্যমে বাংলাদেশের মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কার্যক্রম শুরু হয়। ঢাকা ট্রিবিউনের একটি তথ্যসূত্রে 2014 সালের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো ফোন অ্যাসেম্বল শুরু হয়। সরকারি মালিকানাধীন কোম্পানি টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড এবং আরেকটি প্রাইভেট কোম্পানি ওকে মোবাইল বিডি আইএনসি ইউএস এর পার্টনারশিপে একটি ফিচার ফোন এবং একটি স্মার্টফোন অ্যাসেম্বল করে দেশের বাজারে প্রথমবারের মতো লঞ্চ করা হয়। 2017 সালে দেশীয় ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার ওয়ালটন নিজেদের ব্র্যান্ডের অধীনে সম্পূর্ণভাবে ফোন ম্যানুফ্যাকচারিং শুরু করে। অন্যদিকে গ্লোবাল ব্র্যান্ড স্যামসাং তাদের লোকাল অ্যাসেম্বলিং পার্টনার ফেয়ার ইলেকট্রনিক্সের সাথে 2018 সালে বাংলাদেশে প্রোডাকশন শুরু করে। সে বছরই দেশীয় আরেকটি ব্র্যান্ড সিম্ফনি দেশেই স্মার্ট ও ফিচার ফোন ম্যানুফ্যাকচারিং শুরু করে। 2019 সালে কার্ল কেয়ার টেকনোলজি বিডি লিমিটেড দেশের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে টেকনো এবং আইটেলের স্মার্টফোন প্রোডাকশন শুরু করে। একই বছর গ্লোবাল ব্র্যান্ড অপো এবং 2020 সালে রিয়েলমি ও 2021 সালের অক্টোবর মাসে চাইনিজ ব্র্যান্ড শাওমি লোকালি ফোন অ্যাসেম্বল করা শুরু করে। সম্প্রতি নোকিয়া বাংলাদেশের ইউনিয়ন গ্রুপ এবং ইউকে বেসড কোম্পানি ভাইব্রেন্ট সফটওয়্যারের সাথে জয়েন্ট ভেঞ্চারে ভাইব্রেন্ট সফটওয়্যার বিডি লিমিটেড প্রতিষ্ঠা করে যোগ দিয়েছে লোকাল অ্যাসেম্বলারদের তালিকায়। দেশে বর্তমানে 14টি কোম্পানির মোবাইল হ্যান্ডসেট অ্যাসেম্বল ও ম্যানুফ্যাকচারের লাইসেন্স রয়েছে। ফেয়ার ইলেকট্রনিক্স 2018 সালে 6 লক্ষ, 2019 সালে 13 লক্ষ এবং 2020 সালে 17 লক্ষ স্যামসাং স্মার্টফোন অ্যাসেম্বল করেছে। বাংলাদেশে স্যামসাংয়ের লোকাল অ্যাসেম্বলি পার্টনার ফেয়ার ইলেকট্রনিক্সের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাহ উদ্দিন জানান, বর্তমানে প্রায় 99%-এর বেশি স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন এবং ট্যাব লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে। এদিকে 2020 সালে করোনা মহামারী সত্ত্বেও দেশীয় কোম্পানি ওয়ালটন প্রায় 40 লক্ষ ফিচার ফোন এবং 4 লক্ষ স্মার্টফোন প্রডিউস করে। ইবিএল সিকিউরিটিজের একটি তথ্যসূত্রে কার্ল কেয়ার টেকনোলজি বিডি লিমিটেড প্রতি বছর 55 লক্ষ ইউনিট টেকনো এবং 15 লক্ষ ইউনিট আইটেল হ্যান্ডসেট ম্যানুফ্যাকচার করছে। অন্যদিকে শাওমি তাদের গাজীপুরের ফ্যাক্টরিতে বছরে প্রায় 30 লক্ষ ইউনিট স্মার্টফোন অ্যাসেম্বল করার পরিকল্পনা করেছে এবং শীঘ্রই সম্পূর্ণ লোকাল প্রোডাকশন শুরু করতে যাচ্ছে। টিবিএস-এর একটি তথ্যসূত্রে 2021 সালের সেপ্টেম্বরের এস্টিমেট অনুযায়ী প্রায় 30%-এর বেশি মার্কেট শেয়ার নিয়ে স্যামসাং বাংলাদেশের স্মার্টফোন মার্কেট লিড করছে। এছাড়া শাওমি, ভিভো এবং ওপ্পো যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পজিশনে রয়েছে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী 2020 সালে বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেটের মার্কেট সাইজ ছিল প্রায় 10,000 কোটি টাকা বা $1.2 বিলিয়ন বেশি। টিবিএস-এর আরেকটি তথ্যসূত্রে বাংলাদেশের নতুন মোবাইল হ্যান্ডসেটের বার্ষিক ডিমান্ড প্রায় 3.5 কোটি ইউনিট, যার মধ্যে 90 লক্ষ স্মার্টফোন এবং বাকি 2 কোটি 60 লক্ষ ফিচার ফোন। টোটাল বার্ষিক ডিমান্ডে প্রায় 2 কোটি 61 লক্ষ ইউনিট বা প্রায় 75% লোকাল ফ্যাক্টরিগুলোতেই ম্যানুফ্যাকচার ও অ্যাসেম্বল করা হচ্ছে। অন্যদিকে বিএমপিআইএ অফিসিয়ালদের মতে বাংলাদেশে বছরে গড়ে প্রায় 1 কোটি 10 লক্ষ স্মার্টফোন লোকালি তৈরি অথবা অ্যাসেম্বল করা হচ্ছে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এক্সপোর্ট করা হচ্ছে। এছাড়া ফিচার ফোনের ক্ষেত্রে 60%-এর বেশি দেশি ম্যানুফ্যাকচার এবং অ্যাসেম্বল করা হচ্ছে। এর পাশাপাশি দেশের 14টি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে প্রায় 15,000 কর্মীর কর্মসংস্থান হয়েছে। দ্য ডেইলি স্টারের একটি তথ্যসূত্রে লোকাল ম্যানুফ্যাকচারারদের অ্যাক্টিভ গ্রোথের কারণে আরও 10,000 কর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। 2017 সালের আগ পর্যন্ত স্মার্টফোন ম্যানুফ্যাকচারিংয়ে ব্যবহৃত কম্পোনেন্টের ইম্পোর্ট ট্যাক্সের পরিমাণ ছিল 37%-এর বেশি, যা পরবর্তীতে কমিয়ে কমপ্লিট নকডাউন প্রসেসে অ্যাসেম্বল করা ফোনের জন্য সর্বনিম্ন 1% এবং সেমি নকডাউন প্রসেসে অ্যাসেম্বল করা ফোনের জন্য 10% করে দেওয়া হয়।
অন্যদিকে ফরেন ব্র্যান্ডগুলোকে লোকালি ম্যানুফ্যাকচারিংয়ে উৎসাহিত করার জন্য সরকার ইম্পোর্টেড হ্যান্ডসেটের ট্যাক্স রেট বাড়িয়েছে। বর্তমানে লোকালি ম্যানুফ্যাকচার্ড স্মার্টফোনের জন্য বিভিন্ন যন্ত্রাংশ আমদানিতে সরকার নির্ধারিত ট্যাক্স রেট 1 থেকে 15% এবং ইম্পোর্টেড স্মার্টফোনের ট্যাক্স রেট 57%, যার প্রেক্ষিতে বর্তমানে গ্লোবাল ম্যানুফ্যাকচারাররা লোকালি তাদের মোবাইলগুলোর প্রোডাকশন শুরু করেছে। বাংলাদেশে লোকালি অ্যাসেম্বলড বা ম্যানুফ্যাকচার্ড হ্যান্ডসেট ডোমেস্টিক মার্কেটের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ওয়ালটন 2020 সালের মার্চ মাসে দেশের লোকাল ম্যানুফ্যাকচারারদের মধ্যে সর্বপ্রথম ইউএসএতে স্মার্টফোন এক্সপোর্ট করে। এছাড়া 2021 সালের অক্টোবর মাসে সিম্ফনি দেশের দ্বিতীয় লোকাল ম্যানুফ্যাকচারার হিসেবে নেপালে মেড ইন বাংলাদেশ স্মার্টফোন এক্সপোর্ট করা শুরু করেছে। বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সাথে সাথে স্মার্টফোন পেনিট্রেশন রেটও বেড়েই চলেছে। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে স্মার্টফোনের হাই অ্যাডপশন রেট ইন্ডাস্ট্রির গ্রোথের আরেকটি বড় কারণ। তাছাড়া স্মার্টফোন কেনার ক্ষেত্রে ইএমআইয়ের মতো ইনস্টলমেন্টের সুবিধাগুলো বিক্রি বাড়িয়েছে, যা লোকাল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। জিএসএমএ এর মোবাইল ইকোনমি এশিয়া প্যাসিফিক রিপোর্ট 2020-এর তথ্যসূত্রে দেশে মোবাইল ফোন ব্যবহারকারী 41% স্মার্টফোন ব্যবহার করলেও 2025 সালের মধ্যে এই রেট 69% পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। লোকাল মার্কেটে হ্যান্ডসেটের ডিমান্ড বৃদ্ধির ফলে দেশের লোকাল মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও গ্রো করেছে। বাংলাদেশে ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি বাড়ার সাথে বাড়ছে স্মার্টফোন কেন্দ্রিক সেবা। বর্তমানে দেশে ই কমার্স, এফ কমার্স, এমএফএস ও অনলাইন সার্ভিসের মতো ডিজিটাল সেবাগুলো স্মার্টফোনের মাধ্যমে অ্যাক্সেস করছে সাধারণ মানুষ, যা তাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে করে তুলেছে আরও ইজিয়ার এবং ফাস্টার। যার প্রেক্ষিতে দেশে মোবাইল ফোনের চাহিদা বেড়েছে এবং লোকালি মোবাইল অ্যাসেম্বল ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিও বুম করেছে। মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির গ্রোথের পেছনে দেশে ম্যানুফ্যাকচার হয় স্মার্টফোনের উপর আরোপিত ট্যাক্স রেট উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। দেশে স্মার্টফোন আমদানির উপর আরোপিত ট্যাক্স রেট 58%, অন্যদিকে লোকালি অ্যাসেম্বল ও ম্যানুফ্যাকচার করা স্মার্টফোনের জন্য আমদানিকৃত বিভিন্ন যন্ত্রাংশের উপর ধার্যকৃত ট্যাক্স রেট 1 থেকে 15% পর্যন্ত হয়ে থাকে। আমদানিকৃত যন্ত্রাংশে এত কম ট্যাক্স রেটের কারণে ফরেন ব্র্যান্ডগুলো বর্তমানে লোকালি ম্যানুফ্যাকচার করার প্রতি বেশি আগ্রহী হচ্ছে। এছাড়া বাংলাদেশে হ্যান্ডসেট ও আইডি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে হাইটেক পার্কগুলো বেশ অবদান রাখছে। বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির একটি তথ্যসূত্রে বর্তমানে বাংলাদেশে 11টি হাইটেক পার্ক রয়েছে। ম্যানুফ্যাকচারার হিসেবে রেজিস্টার হওয়ার পর বিএইচটিপিএ এবং বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি থেকে কোম্পানিগুলো ভ্যাট সহ বিভিন্ন ডিউটি এবং ট্যাক্স এক্সাম্পশন পাচ্ছে। হাইটেক পার্কে স্থাপিত ম্যানুফ্যাকচারগুলো প্রথম 3 বছর আয়ের উপর শতভাগ ট্যাক্স এক্সাম্পশন সুবিধা পাওয়ার পাশাপাশি প্ল্যান্ট স্থাপনের পর প্রথম 10 বছরে বিভিন্ন রেটে ট্যাক্স এক্সাম্পশন পেতে থাকে। যারই ধারাবাহিকতায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নকিয়া এবং ম্যাক্সিমাসের মতো লোকাল ম্যানুফ্যাকচারাররা হাইটেক পার্কগুলোতে ফ্যাক্টরি স্থাপনের জন্য আগ্রহী হচ্ছে এবং প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে। লোকালি স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বল এনকারেজ করার জন্য এবং সেই সাথে দেশের প্রাইভেট সেক্টর সহ ওভারঅল গ্রোথ ও ডেভেলপমেন্ট বিশ্বের সামনে তুলে ধরার জন্য দেশের কমার্স মিনিস্ট্রি মেড ইন বাংলাদেশ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আন্ডারে নতুন ইনভেস্টমেন্টের পাশাপাশি ইম্পোর্টেড হ্যান্ডসেটের উপর ট্যারিফ বাড়িয়ে ফরেন ব্র্যান্ডগুলোকে দেশে প্রবেশের ক্ষেত্রে ইনসেন্টিভাইজ করা হচ্ছে এবং মোবাইল কম্পোনেন্ট ইম্পোর্টের ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে। শাওমির তথ্যসূত্রে সম্প্রতি দেশে ম্যানুফ্যাকচারিং শুরু করা ব্র্যান্ড শাওমি মেড ইন বাংলাদেশ স্কিমের আন্ডারে $10 মিলিয়ন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে তাদের ফ্যাক্টরি সেট আপ করে। এর পাশাপাশি আরও কিছু ব্র্যান্ড ইতিমধ্যেই এই ক্যাম্পেইনের আন্ডারে তাদের ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছে। ফলশ্রুতিতে দেশে ওভারঅল মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির গ্রোথ হচ্ছে। সরকারের আসলে এখানে খুবই ফেভারেবল একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে। এই কারণে সোফার অনেকগুলো ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশে এসেছে, ইনভেস্টমেন্ট করেছে। ইটস এ ভেরি কমপ্লিকেটেড টেকনোলজি, ইটস এ ভেরি সফিস্টিকেটেড টেকনোলজি। এইখানে আসলে ইনভেস্টমেন্ট করা, অ্যান্ড ইট ইজ ভেরি ডাইনামিক ইন্ডাস্ট্রি। It required certain level of confidence of a foreign investor, যেটা আমি মনে করি সরকার অলরেডি দিতে পেরেছে বলেই আমাদের মতো ফরেন ইনভেস্টাররা বাংলাদেশে এসেছে এবং ইনভেস্টমেন্ট করেছে। অ্যাটমসফিয়ার ইজ ফেভারেবল সোফার, গভর্নমেন্টের পলিসি ইজ ফেভারেবল। আমরা যখন গিয়েছি এবং টেলিকম মিনিস্ট্রি, বিটিআরসি, দে অলওয়েজ সাপোর্টেড আস। আমাদের যে কোনো ইস্যুতে ওয়েন উই মেট টেলিকম মিনিস্টার্স, ইট ওয়াজ অলওয়েজ ভেরি ওয়েলকাম এবং ফুললি সাপোর্টেড ছিল। মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলিংয়ের জন্য প্রায় সব কম্পোনেন্টই ইম্পোর্ট করতে হয়। মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিংয়ের প্রধান কম্পোনেন্টগুলো হলো ডিসপ্লে, চিপসেট এবং ব্যাটারি। গ্লোবালি শুধুমাত্র তাইওয়ান, চীন এবং সাউথ কোরিয়ার কয়েকটি কোম্পানি এই চিপসেট প্রডিউস করে। ডিসপ্লে তৈরির ক্ষেত্রেও স্যামসাং, বিওই টেকনোলজি এবং এলজি সহ অল্প সংখ্যক কোম্পানি রয়েছে। এসব মেজর কম্পোনেন্টের পাশাপাশি নেটওয়ার্ক আইসি, স্পিকার, মাইক্রোফোন, ভাইব্রেশন মোটরের মতো ছোট ছোট সাপোর্টিং কম্পোনেন্টগুলো দেশে প্রডিউস করা হয় না। ফলে প্রয়োজনীয় কম্পোনেন্টের জন্য দেশের মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এখনও আমদানি নির্ভরই হয়ে আছে।
বাংলাদেশের টেকনোলজি সেক্টরে ইনোভেশনের জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল স্কিলের এখনও বেশ ঘাটতি রয়েছে, যার প্রেক্ষিতে অনেক প্রয়োজনীয় পার্টস দেশে ম্যানুফ্যাকচার করা সম্ভব হচ্ছে না। সেই সাথে স্ট্রং R&D ফ্যাসিলিটি না থাকায় হাই এন্ড পার্টসগুলোর বদলে লো টেকনোলজি কম্পোনেন্ট তৈরির দিকে ফোকাস দিতে হচ্ছে দেশীয় ম্যানুফ্যাকচারারদের। অনেক ব্যবসায়ী আনঅফিশিয়াল ফোন ইম্পোর্ট করে অনেক কম টাকায় সেল করছে। সরকার বেশ কয়েক ধরনের নীতিমালা প্রস্তুত করার পরেও সেই নীতিমালার কোনো প্রয়োগ না থাকার কারণে আনঅফিশিয়াল ফোন ইম্পোর্ট বন্ধ করা সম্ভব হচ্ছে না। অপরদিকে দেশি স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা স্মার্টফোন নিয়ে সেভাবে সুদূর প্রসারী কোনো প্ল্যান নিচ্ছে না, যার ফলে একসময় ওয়ালটন স্মার্টফোন মার্কেটে বেশ কম্পিটিটিভ পজিশনে থাকলেও বর্তমানে চাইনিজ ব্র্যান্ডগুলোর কাছে তারা সেই পজিশন হারিয়েছে। আমি যদি পার্শ্ববর্তী কয়েকটা দেশে দেখি যে যারা আসলে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিংকে পারসুয়েট করছে, মোরলেস সবাই কিন্তু আনঅফিশিয়াল অথবা আনঅথরাইজ কাউন্টারফিট প্রোডাক্টগুলোকে সবার আগে দে হ্যাভ কন্ট্রোল, দে হ্যাভ ইমপ্লিমেন্টেড সার্টেন টেকনোলজি যার মাধ্যমে এই জিনিসটা আপনার কন্ট্রোল হয়। ফর এক্সাম্পল আমরা যদি দেখি ইন্দোনেশিয়া ড্রাইভ করেছে, ইন্দোনেশিয়া দে সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড IMEI হোয়াইট লিস্টিং। আমরা যদি এখন টার্কিতে দেখেন, টার্কি ইজ অলসো ডিড দ্য সেম থিংস। ইভেন রিসেন্টলি পাকিস্তান হ্যাজ স্মার্টফোনের ম্যানুফ্যাকচারিংয়ে গিয়েছে, তাদেরও কিন্তু IMEI হোয়াইট লিস্টিং আছে এবং সেটা স্ট্রংলি ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আমি যেটুকু জানি ভেরি সুন কান্ট্রি লাইক নেপাল, শ্রীলঙ্কা এরাও কিন্তু IMEI হোয়াইট লিস্টিংটা আসবে, এর মাধ্যমে তারা গ্রেটাকে বন্ধ করবে। এইটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এইখানে দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে। আমি ফিউচারে স্মার্টফোন ফ্যাক্টরি এবং পুরোটাই কিন্তু ইটস নট অ্যান ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ইটস অ্যান রিকারিং ইনভেস্টমেন্ট। প্রতি মাসেই, 3 মাসেই, 6 মাসেই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি একটা নতুন প্রোডাক্ট বানাবেন, নতুন প্রোডাক্টে লাইন সেট করছেন, আপনাকে নতুন মেশিনারিজ আসলে আপনাকে কিনতে হবে। সো দিস ইনভেস্টমেন্ট ডিসিশনস ইজ অলসো ইম্পর্টেন্ট যখন আসলে এই গ্রেটা এভাবে আসে। তো এইখানে আমাদের একটা এক্সপেকটেশন হচ্ছে যে আসলে বিটিআরসি এবং আমরাও বিটিএসসির সাথে কাজ করেছি, NIR সিস্টেমটা আসলে একটা পর্যায়ে এসেছে। কোনো এক কারণে এইটা এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করা যায়নি, এখন অ্যাওয়ারনেস ফেজে আছে। সো আমি মনে করি যে এইটা এখনও অ্যাওয়ারনেস ফেজে আছে এবং এইটা আসলে বন্ধ হয়ে যায় নাই, এটা আমি বিশ্বাস করতে চাই। আমি বিশ্বাস করি যে এইটা আসলে সরকার এবং বিটিআরসি আবার নতুন করে এটা নিয়ে কাজ করবে এবং একটা সময় IMEI হোয়াইট লিস্টিং অথবা NIR সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সো দ্যাট গ্রে প্রোডাক্টগুলো বাংলাদেশে না ঢোকে। এইটা যদি ঢুকতে থাকে তাহলে সবারই ইনভেস্টমেন্ট উইল বি অ্যাট রিস্ক। হাইটেক পার্ক, ভ্যাট ও ট্যাক্স বেনিফিট, ইন্ডাস্ট্রির পটেনশিয়াল গ্রোথ এবং ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মতো সুবিধাগুলোর কারণে প্রচুর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার সুযোগ রয়েছে। বেশ কিছু লোকাল ও গ্লোবাল ব্র্যান্ডের মাধ্যমে ইতোমধ্যে এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট ইনফ্লো হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। লাইট ক্যাসেলের একটি তথ্যসূত্রে দেশের মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি 2023 সালের মধ্যে প্রায় 12 বিলিয়ন টাকার ইনভেস্টমেন্ট গ্র্যাব করার জন্য কাজ করে যাচ্ছে। চীন থেকে মোবাইল ম্যানুফ্যাকচারিং বিজনেস রিলোকেট হয়ে ভিয়েতনাম এবং ভারতের মতো দেশে মুভ করেছে। ইন্ডাস্ট্রি ইনসাইডারের মতে কোয়ালিটি এনশিওরের জন্য বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এবং পলিসিগুলো আরও স্ট্রং ও কার্যকর করা গেলে এই অ্যাডভান্টেজও গ্র্যাব করা সম্ভব হবে। তাছাড়া বর্তমানে বাংলাদেশে অনেক স্কিলড ইয়াং টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট হচ্ছে। সেই সাথে দেশের অ্যাভেলেবল লো কস্ট লেবার একটি পজিটিভ দিক, যার কারণে চীন থেকে শিফট হওয়া মোবাইল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের রিলোকেট হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে। এক্সপোর্টের ব্যাপারে যদি আসি, আমাদের এই ইন্ডাস্ট্রিটা মাত্র শুরু হলো, মাত্র 1-2 বছর হচ্ছে এটা আসলে ইট ইজ স্টার্টেড। আমরা যদি অন্যান্য ইন্ডাস্ট্রিটাকে দেখি যেগুলো আসলে এক্সপোর্টকে, যখন আমি যদি বলি, একটা হচ্ছে এক্সপোর্ট এনিওয়ান ক্যান ডু। আজকে উই ক্যান পুট few thousand product at any part of the world and then we said we are doing export, but instead of that what we are talking about is export hub. Export and export hub it has certain differences. So যদি আমাকে পিওর এক্সপোর্ট হাব হিসাবে আমাদের ইভলভ হতে হয়, দেয়ার আর থিংস দ্যাট উই নিড টু ডু ভেরি প্রিসাইসলি। নাম্বার 1 হচ্ছে আমাদের পলিসি এখন যা আছে সেটা কনসিস্টেন্সি থাকতে হবে ফর লং টার্ম, এবং উই হ্যাভ টু বি কম্পিটিটিভ with other countries. It's about being competitive while you are exporting. Today our RMG sector is doing better
এক্সপোর্ট করতে পারছে, বিকজ দে আর কম্পারেটিভ ভার্সেস সাম আদার কান্ট্রিজ, দে হ্যাভ এ বেটার ক্যাপাসিটি ভার্সেস আদার কান্ট্রিজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ঠিক এইরকম আমাদের এখানেও উই হ্যাভ টু বি আ কম্পারেটিভ। ইফ উই আর বিকেম কম্পারেটিভ, তাহলে আমরা আসলে এক্সপোর্টটা বাড়বে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমি মনে করি খুবই প্লাস পয়েন্ট, যে ম্যান পাওয়ার। আমাদের দেশে অলরেডি উই হ্যাভ এ ভেরি ভেরি হার্ডওয়ার্কিং, ভেরি এক্সাইটিং একটা ইউথ সেগমেন্ট আছে, এবং যাদের প্যাশনই হচ্ছে ড্রাইভিং টু দ্যাট টেকনোলজি। সো এইটা আসলে আমাদের অলরেডি উই হ্যাভ গট সার্টেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস। আমাদের যেহেতু প্রচুর ভোকেশনাল ইনস্টিটিউট অলরেডি আছে, আইটি প্রচুর গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে, সো অ্যান্ড সাম পয়েন্ট অফ টাইম আমাদের ম্যান পাওয়ার ইজ কম্পিটিটিভ ভার্সেস সাম আদার কান্ট্রিজ। সো অ্যাজ এ রেজাল্ট এই জায়গাটাতে আমাদের একটা বেটার অ্যাডভান্টেজেস আছে। এখন আমরা যদি এই কনসিস্টেন্সিটা পলিসি মেকিংয়ে থাকে, এবং আমি আবারও বলছি যে ইট হ্যাজ টু বি কম্পিটিটিভ, কারণ আমি আমার পলিসিতে কনসিস্টেন্ট থাকলাম, আজকে সাম আদার কান্ট্রি হ্যাজ অফার্ড আ বেটার ইনসেন্টিভস ফর দ্য এক্সপোর্ট, তখন কিন্তু আই উইল লুজ মাই কম্পিটিটিভনেস। সো এই জিনিসটা যদি আসলে ম্যাচ করানো যায়, দেন উই উইল বি দ্যাট ইজ এ গুড অপরচুনিটি। অ্যান্ড বিকজ আমাদের ডোমেস্টিক মার্কেটটাও আস্তে আস্তে বড় হচ্ছে, আমাদের ক্যাপাসিটি অলরেডি তৈরি হচ্ছে, এবং আই থিঙ্ক উই অ্যাজ এ কান্ট্রি উই হ্যাভ এ বিগ অপরচুনিটি ফর এক্সপোর্ট।